আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভির সাম্প্রতিক বক্তব্য কেবলমাত্র একটি মন্তব্য নয়, বরং মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক সংকট ও কৌশলগত পুনর্গঠনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করছে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে তিনি স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরানের উচিত এই চুক্তিতে যোগদানের কথা বিবেচনা করা। তার মতে এই চুক্তি আঞ্চলিক নিরাপত্তাকে শক্তিশালী করার পাশাপাশি বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। সাফাভির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে ইরান, সৌদি আরব, পাকিস্তান এবং ইরাকের মতো দেশগুলো একত্রে একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছাতে পারে, যা কার্যত মুসলিম দেশগুলোর জন্য এক ধরনের সামরিক জোট হিসেবেই কাজ করবে। পাক সৌদি এই জোটে ইরানের অন্তর্ভুক্তি কতটা সম্ভব সেই তথ্য জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। এই প্রস্তাবের তাৎপর্য বোঝার জন্য প্রথমে সৌদি আরব ও পাকিস্তানের চুক্তির প্রেক্ষাপট দেখা দরকার। ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি ঘোষণা করে যে উভয় দেশের যে কোনো একটির বিরুদ্ধে আক্রমণ হলে সেটিকে উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘোষণা কেবল দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তার সম্পর্ককে একটি আনুষ্ঠানিক কাঠামোয় রূপ দেয়নি, বরং এটি ভারত, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত হিসেবেও নতুন চাপ সৃষ্টি করেছে। চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট ছিল আরও নাটকীয়। ঠিক এর একদিন আগে কাতারে একাধিক প্রাণঘাতী ইসরায়েলি বিমান হামলায় হামাসের কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। হামলাটি সংগঠিত হয় এমন এক সময়ে যখন কাতার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছিল। হামলার স্থান ছিল দোহা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক ঘাঁটি আল উদেদ এয়ারবেস রয়েছে। এই বাস্তবতা আঞ্চলিক দেশগুলোকে ক্ষুব্ধ করেছে এবং তারা অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্রের নীরব অনুমতি ছাড়া ইসরায়েল এই ধরনের আক্রমণ চালাতে পারে না। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও বলেন, কাতারের উপর এই হামলা যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া সম্ভব ছিল না। এখন মুসলিম দেশগুলোর উচিত একটি ন্যাটো স্টাইলে ইসলামী সামরিক জোট গঠন করা। ইরানও একই ধরনের বার্তা দিয়েছে। সাফাভি সরাসরি বলেছেন যে তেহরানের উচিত সৌদি পাকিস্তান চুক্তিতে যোগদান করা, কারণ এটি আঞ্চলিক শক্তি হিসাবে ইরানের কৌশলগত দায়িত্ব। তার মতে যদিও রিয়াদ ও ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এমন কোনো পদক্ষেপ চূড়ান্ত করবে না, তবু ইরানকে প্রস্তুত থাকতে হবে এবং আঞ্চলিক সামরিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা নিতে হবে। সাম্প্রতিক সংঘাত এবং আক্রমণের অভিজ্ঞতা ইরানের বক্তব্যকে আরও দৃঢ় করেছে। জুন মাসে ইসরায়েল ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর নজিরবিহীন হামলা চালায়। এই হামলায় শত শত মানুষ নিহত হয়, যার মধ্যে নারী, শিশু এবং ১ ডজনেরও বেশি শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন। হামলার জবাবে ইরান ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করে, যার মধ্যে তেল আবিব, হাইফা এবং অন্যান্য অধিকৃত শহর অন্তর্ভুক্ত ছিল। হামলায় ইসরায়েলের একাধিক বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ইরান দাবি করে যে তাদের আক্রমণ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে, যদিও তারা স্বীকার করে যে বিমান প্রতিরক্ষা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে কিছু দুর্বলতা ছিল। এই ১২ দিনের যুদ্ধ কেবল ইরান ইসরায়েলের দ্বন্দ্বকেই প্রকট করেনি, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সমগ্র পশ্চিম এশিয়াকে এক নতুন সংকটে ফেলে দিয়েছে। ইসরায়েলি আক্রমণের পরপরই যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেদ ঘাঁটিতে আক্রমণ করে। পরিস্থিতি দ্রুত এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে হোয়াইট হাউস অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা ইসরায়েল গ্রহণ করতে বাধ্য হয়।
এই সংঘাতের মধ্যেই ইরানের সামরিক নেতারা বারবার ঘোষণা দেন যে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবং কৌশলগত চমক দেখানোর সক্ষমতা রাখে। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, আমাদের জনগণ নিশ্চিত থাকতে পারে আমরা যে কোনো হুমকির দ্রুত, দৃঢ় ও কাঙ্ক্ষিত জবাব দেব। তিনি ইঙ্গিত দেন যে ইরান শত্রুর প্রতিটি আক্রমণকে সুযোগে পরিণত করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নিজের শক্তি প্রদর্শন করবে। একই সুরে সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করছে। তিনি বলেন, শত্রুরা জানুক আমাদের জনগণ ও নেতৃত্বের সমর্থনে ইরান সর্বদাই বিজয়ী হয়েছে এবং ভবিষ্যতেও বিজয়ী হবে। আইআরজিসি জেনারেল পাকপুরও একই বক্তব্য পুনরাবৃত্তি করেন এবং বলেন যে আয়াতুল্লাহ খামেনির কৌশলগত নেতৃত্বের কারণে জুনের যুদ্ধে ইরান ঐক্যবদ্ধ থাকতে পেরেছে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পশ্চাদপসরণে বাধ্য করেছে। এইসব ঘটনার পর কূটনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব সফরে গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান, প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সাম্প্রতিক ইসরায়েল ও মার্কিনী হামলার প্রভাব এবং আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। আরাকচি বলেন, এই হামলাগুলো সমগ্র পশ্চিম এশিয়াকে নজিরবিহীন ঝুঁকির মধ্যে ফেলেছে। তিনি জোর দিয়ে বলেন, এখন সময় এসেছে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আঞ্চলিক নিরাপত্তার জন্য সম্মিলিত প্রতিক্রিয়া জানানোর। সৌদি যুবরাজও বৈঠকে একাত্মতা প্রকাশ করে বলেন, রিয়াদ আঞ্চলিক সহযোগিতা অব্যাহত রাখবে এবং শান্তি বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেবে। তিনি স্পষ্ট ভাষায় ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনকে নিন্দা করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীও একইভাবে বলেন যে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক ধারা তৈরি হচ্ছে। 2016 সালে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড ও পরবর্তী উত্তেজনার পর দুই দেশের সম্পর্ক ভেঙে পড়েছিল। কিন্তু 2023 সালে চীনের মধ্যস্থতায় পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে রিয়াদ ও তেহরান একে অপরের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। সাম্প্রতিক বৈঠকগুলো এই ধারা আরও দৃঢ় করেছে। তবে সাফাবির প্রস্তাব বাস্তবায়িত হলে তা আঞ্চলিক রাজনীতিকে একেবারে নতুন মাত্রায় নিয়ে যাবে। যদি ইরান সৌদি পাকিস্তান চুক্তিতে যোগ দেয় তাহলে এটিও কার্যত একটি মুসলিম সামরিক জোটে রূপান্তরিত হবে। এর ফলে একদিকে ইরান আঞ্চলিক বৈধতা ও নিরাপত্তা ছাতা পাবে, অন্যদিকে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। তবে এর প্রতিক্রিয়া হিসেবে ভারত, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো আরও সজাগ হবে এবং হয়তো পাল্টা জোট গঠনের চেষ্টা করবে। অন্যদিকে এই সম্ভাব্য জোটের অভ্যন্তরে ভিন্নমত ও দ্বন্দ্ব দেখা দিতে পারে। ইরান ও সৌদি আরব দীর্ঘদিন ধরে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, বিশেষত ইয়েমেন, সিরিয়া ও লেবাননে তাদের স্বার্থ একেবারে বিপরীত। পাকিস্তানের নিজস্ব কৌশলগত ভারসাম্য এখানে গুরুত্বপূর্ণ। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে, আবার চীনের ঘনিষ্ঠ মিত্র। সেই প্রেক্ষাপটে ইরানের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানকে জটিল অবস্থায় ফেলতে পারে। তবুও সাফাবির বক্তব্যে স্পষ্ট একটি ইঙ্গিত রয়েছে। ইরান চায় না আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার বাইরে থেকে যাওয়া, বরং তারা চায় মুসলিম দেশগুলোকে এক ছাতার নিচে এনে যৌথভাবে বিদেশি হুমকির জবাব দিতে। এই মনোভাব ইঙ্গিত করে যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বহুপাক্ষিক প্রতিরক্ষা কাঠামোরও উত্থান ঘটতে পারে।
সর্বশেষ বলা যায়, ইরান বর্তমানে এক দ্বিমুখী কৌশল অনুসরণ করছে। একদিকে তারা নিজেদের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা জোরদার করছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাইবার যুদ্ধ ক্ষমতা উন্নয়ন করছে। অন্যদিকে তারা কূটনৈতিকভাবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে, যাতে একটি আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর অংশ হতে পারে। সাফাভির প্রস্তাব, আরাকচির কূটনৈতিক আলোচনায় অংশগ্রহণ এবং সামরিক নেতাদের দৃঢ় ঘোষণা সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে ইরান কেবল নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতার উপর ভরসা করছে না, বরং আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছে। এই পরিবর্তন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন পথে পরিচালিত করতে পারে, তবে বাস্তবায়ন কঠিন হবে, কারণ মার্কিন প্রভাব, পারমাণবিক প্রশ্ন, অভ্যন্তরীণ ভিন্নমত এবং ভূরাজনৈতিক স্বার্থের সংঘাত সবই এই প্রক্রিয়াকে জটিল করে তুলবে। তবুও মুসলিম দেশগুলো যদি সত্যি ঐক্যবদ্ধ হয়, তাহলে পশ্চিম এশিয়ার নিরাপত্তা কাঠামোতে নতুন এক অধ্যায় সূচিত হবে, যা কেবল সামরিক ভারসাম্য নয়, বরং কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতারও নতুন দিগন্ত উন্মোচিত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।